বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই একটি বিষয় নির্ধারণ করে থাকি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড ও প্রাসঙ্গিক বিষয়। আর আজ আমার সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি মেজর রেজাউল করিম, ব্র্যাকেটে বরখাস্ত, আর সাথে আছেন আশরাফুল আলম হান্নান, শহীদ সেন্ট্রাল সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনাদের দুজনকে স্বাগত। তো আমরা আলোচনা যাওয়ার আগে আমরা বৈশাখী টেলিভিশনের যে সর্বশেষ যে শিরোনামগুলো আমরা একবার দেখে আসি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, দায়িত্ব নেবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলের গণ অভ্যুত্থানের শক্তি সংহত করতে রাজপথে থাকতেই এই সিদ্ধান্ত। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি দেশের স্বাধীনতা বিপন্ন করবে, সেনাপ্রধানের সতর্কতা। পিলখানা হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা, নতুন তদন্তে আশায় বুক বেঁধেছে শহীদদের পরিবার। সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা দেখা দিয়েছে বললেন তারেক রহমান। নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের। এবং জুনের মধ্যেই নতুন বাজেট বললেন অর্থ উপদেষ্টা। কয়েকটি দুর্বল ব্যাংক বাঁচিয়ে রাখার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শিরোনামগুলো দেখে নিলাম, তো আমরা আলোচনায় শুরু করতে চাই। আলোচনায় আজ আপনারা জানেন যে শহীদ সেনা দিবস পালিত হলো 25 ফেব্রুয়ারি। তো শুরুতে এই বিষয়ে আমি একটু মেজর রেজা আপনার কাছে শুনতে চাই যে এই যে প্রথমবারের মতো এই দিবসটা পালিত হলো, সেটা কেমন হলো, কি আপনাদের কি কার্যক্রম ছিল আজ? ধন্যবাদ সুমন ভাই। আপনার মাধ্যমে বৈশাখী টিভির সমস্ত দর্শক যারা আছে তাদের সবাইকে শুভেচ্ছা। যেটা হচ্ছে যে আজকে এই জুলাই আন্দোলনের পরে আমি আসলে সবার প্রথমে এই জুলাই আন্দোলনের মূল কারিগরদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের বৈশাখী টিভির মাধ্যমে। জিনিসটা হচ্ছে যে আজকে যদি জুলাই আন্দোলন না হতো তাহলে আসলে আমরা এইভাবে বসে এই ব্যাপার নিয়ে কথা বলছি, এটা আসলেই অ্যাবসার্ড ছিল। এটা টোটালি আমরা কেউ চিন্তাও করতে পারি না যে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গত 16 থেকে 17 বছরে আমরা কেউ কোনো কথাও বলতে পারিনি। কেউ একটা আসলে ইঙ্গিতপূর্ণ কথা বলার পরেই তাকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছে বা যে কোনো ধরনের মানে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আজকে এইখানে আপনার সঙ্গে কথা বলতে পেরে আসলেই আমি মানে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি, টু বি ভেরি অনেস্ট। তো জিনিসটা হচ্ছে যে আজকে এই 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করাতে এটা আসলে জাতির জন্য একটা বড় অর্জন অবশ্যই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত বিশ্বের ইতিহাসে একমাত্র পার্ল হারবার ছাড়া, তবুও পার্ল হারবারে এখনো পর্যন্ত এক্স্যাক্ট কতজন অফিসার নিহত হয়েছিলেন সেটা কেউ বলতে পারে না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই 2009 পর্যন্ত এর মধ্যে এই 57 জন অফিসার একসঙ্গে মৃত্যুবরণ করা বা তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা, এটা আসলেই আপনার নজিরবিহীন। এটার কোনো রেকর্ডই নেই, বা মুক্তিযুদ্ধেও এই ধরনের আপনার কোনো নজির নেই। তো এই জিনিসটাকে গত 15 থেকে 16 বছর আমাদের চোখে একটা ধুলা দিয়ে আপনার টোটালি অ্যাবসার্ড করে রাখা হয়েছিল যে না, আইসোলেটেড করে রাখা হয়েছিল যে এই ব্যাপার নিয়ে কোনো রকম বক্তব্য দেয়া বা আপনার হায়দার হোসেনের যে একটা গান ছিল, কতটুকু মানে দুঃখ দিলে কতটুকু ঝরালে। তো এমনকি তখন আর্মির মধ্যেও এরকম একটা ইয়ে ছিল, যারা যারা এটাকে কলার টিউন হিসেবে ইউজ করতো তারাই ধরা খেত। তো আলটিমেটলি আজকে এই জিনিসটা যে এই শহীদ সেনা দিবস ঘোষণা করাতে এটা আসলেই জাতির জন্য একটা বড় অর্জন, এবং অবশ্যই এই জাতির সূর্য সৈনিকদেরকে উপযুক্ত সম্মান প্রদান করা। আচ্ছা, একই বিষয়ে হান্নান আপনার কাছে জানতে চাই, আপনার অনুভূতিটা কেমন? ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি এই পিলখানা হত্যাকাণ্ড। আঙ্কেল কিছুক্ষণ আগে বলেছে যে
আসলে উনি যুদ্ধের কথা বলেছে যে কোনো যুদ্ধে এত অফিসার মারা যায়নি, কিন্তু এটা তো যুদ্ধ ছিল না, এটা নিজ দেশের মানুষ, নিজ বাহিনীর ভিতরের মানুষ নিজেদেরকে মেরে ফেলেছে। তো এটা মানে পৃথিবীতে আগেও হয়নি, আমার বিশ্বাস যে এই পৃথিবীতে আর কোথাও ভাবাই হবে যায় না। না ব্যাপারটা আসলে। এটা কারোর সাথে তো যুদ্ধ না, না, নিজেই নিজের ভাইকে মেরে ফেললো ডেকে এনে এক ধরনের ডেকে এনে। তো আমি এই দিনটি আপনারা বিগত সরকারের সময় আপনারা দেখেছেন যে এই পিলখানা হত্যাকাণ্ডটি ঘটানোর মধ্য দিয়ে এদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সার্বভৌমত্ব ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা শুরু করে। আর আমরা শহীদ পরিবার বিগত 15 বছর আমরা কখনো কিন্তু আমাদের বাবার বা আমাদের পরিবার পরিজনের যারা হত্যার বিচার আমরা চাইতে বাবা পারিনি। হারিয়েছি বা যারা স্বামী হারিয়েছে, আমরা কখনো হত্যার বিচার চাইতে পারিনি। তো জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই শহীদদের আত্মত্যাগের কারণে কিন্তু আরেক শহীদের সন্তানরা কথা বলতে পারছে। আচ্ছা, মেজর আর হ্যাঁ, এই বলেন। শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদদের প্রতি যে জাতীয় স্বীকৃতি এটি প্রদান করা হয়েছে। আর আমরা শহীদ পরিবারেরা আমাদের যে মনের যে ক্ষত দুঃখ আমাদের একটু হলেও এই নিবারণ প্রশমিত হয়েছে, হচ্ছে। প্রশমন হয়েছে। মেজর রেজা, একটি বিষয়ে জানতে খুব আগ্রহী, সেটি হচ্ছে আপনার নামের পাশে ব্র্যাকেটে বরখাস্ত, এটা কিভাবে? সুমন ভাই ধন্যবাদ। জিনিসটা হচ্ছে বরখাস্ত আসলে এই মুহূর্তে আমি বলবো যে এটা আসলে একটা ব্র্যান্ড। জিনিসটা হচ্ছে যে ধরেন আমি যখন ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, তো ক্যাডেট কলেজে যখন স্ট্যান্ড করেছি, যখন আর্মিতে গেলাম, তখন প্রথম থেকে 10th পর্যন্ত যারা স্ট্যান্ড করেছিল, বর্তমানে ম্যাডাম খালেদা জিয়ার যিনি নিরাপত্তা উপদেষ্টা ফজলে ইলাহি স্যার, উনি ছিলেন আমাদের বিএমের কমান্ড্যান্ট। তো উনি 1 থেকে 10 পর্যন্ত যারা স্ট্যান্ড করেছিলেন তাদেরকে ডেকেছিলেন। তো ডেকে উনি বললেন যে আচ্ছা তোমরা কেন আর্মিতে জয়েন করেছো? তো আলটিমেটলি আমরা বললাম স্যার দেশপ্রেম, আমরা দেশকে সেবা করতে চাই, তারপরে দেশের জন্য জীবন দিতেও আমাদের কোনো কুণ্ঠাবোধ নেই। তো উনি খুব একটু স্মিত হেসে উনি বললেন যে ঠিক আছে, 10 বছর পরে তোমরা চিন্তা করবা যে আসলেই তোমরা এই আর্মির থেকে কি পেয়েছো আর কি হারাইছো। তো 10 বছর পরে এক্স্যাক্টলি আই ল্যান্ডেড আপ ইন জেইল। আচ্ছা, তো তখন মনে হলো যে আসলেই এটা এমন একটা এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্র, যেটা হচ্ছে রাষ্ট্রীয় একটা পলিসির মাধ্যমে আমাদেরকে এমনভাবে সিস্টেমাইজড করা হয়েছে যে আমাদের আসলে বলার কোনো কিছুই ছিল না। তো আমরা 5 জন মানে 4 জন কমান্ডো এবং 1 জন নন কমান্ডো যে ইএমইর ছিল, তো আমরা সবাই পিলখানাতে ছিলাম আসলে। তো পিলখানায় ছিলেন কি ওই দিন? পিলখানাতেই ছিলাম। ওই দিনেই? না, ওই দিন বলতে আমরা ওই ঘটনার পরপর, পরপর। অর্থাৎ আমি ছিলাম র্যাব 3-তে। আচ্ছা। র্যাব 3-র হয়ে আমি সবার আগে কিন্তু নিউ মার্কেট গেটে যাই। আচ্ছা, এবং দ্যাট টাইম র্যাবের সক্ষমতা ছিল, বা আমি এবং আমাদের র্যাব 3-এর আরেকজন অফিসার ক্যাপ্টেন শফিক এবং ডিএডি আরেকজন ছিলেন। তো এদের আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখলও করে নেই। আচ্ছা, তো আমাদের সক্ষমতা ছিল যে আরও 2 থেকে 3 ঘন্টা নিউ মার্কেট গেট নিজেদের হোল্ডে রাখা। আচ্ছা, দখলে রাখা। তো ইন দ্য মিন টাইম মানে উই আর ওয়েটিং ফর আর্মিস অ্যাকশন। তো আর্মি কোনো অ্যাকশনই নেয় নাই। তো এরপর আপনার যখন এই ধরনের অ্যাকশনের একটা পর্যায়ে যে কেন আমরা নিউ মার্কেট গেট দখল করেছি, তো তারপরে যে কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠানো, যেহেতু আমার কমান্ডো ব্যাটালিয়ন ছিল আমার মাদার ইউনিট, তো এরপরে কমান্ডো ব্যাটালিয়ন যখন আসি তখন আমরা আবাহনী মাঠে যাই। তখন আসলে মানে কমান্ডটা মানে ঠিকমতো কাজও করছিল না, জুনিয়র অফিসাররাই সব কমান্ড করছিল। তো আসলে আমাদের মধ্যে চিন্তা মানে মূল চেতনাটা ছিল যে আমার ব্রাদার অফিসার পিলখানার ভিতরে হ্যাঁ, আছে, বন্দী। তার ওয়াইফ আছে, তার বাচ্চারা আছে। তো ইন ইদার ওয়ে আমাদের তাদেরকে বের করে আনতে হবে, বা যে কোনো ওয়েতে আমাদের ভিতরে
অ্যাকশনে নামতে হবে। তো এনগেজমেন্ট রুলস যেটা বলে যে এনিমি যদি আমাদের দিকে ফায়ার ওপেন করে আমরা অবশ্যই তার দিকে অ্যাকশন নিব, কিন্তু কোনোভাবেই 25-26 কোনো অ্যাকশন নেওয়া হয় না। আমি নিজে একজন কমান্ডো ছিলাম, তো আমি একজন ফ্রি ফলো অলসো। তো আপনার মানে আমাদের কমান্ডোদেরকে 2 দিন প্যারাশুট পরে হজরত ওসমানী এয়ারপোর্টে অর্থাৎ সিলেটের এয়ারপোর্টে ওয়েট আউটে রাখা হয় যে C-130 প্লেন যাবে, তাদেরকে আনবে, তারপর পিলখানায় অপারেশনে যাবে। আচ্ছা, তো এরপরও কোনো অপারেশন না হওয়ার কারণে তো মানে এর মধ্যে আমাদের জুনিয়র গ্রুপের মধ্যে অনেক ধরনের আপনার রিপারকেশন তৈরি হয় যে কেন মইনু আহমেদ অপারেশনের প্ল্যান করেননি, কেন জেনারেল হাকিম তার মানে অপারেশন প্ল্যান করেননি, বা কেন মানে র্যাবের এডিজি রেজানুর খান কেন মানে পারমিশন দেননি যে না র্যাব ইয়েতে থাকুক, অপারেশনে থাকুক। মানে কোনো দিক থেকে আপনারা কোনো সিগন্যাল পাচ্ছিলেন না? কোনো কিছু সিগন্যাল পাওয়া যায়নি। ইন দ্য মিন টাইম ডিজিএফআই এর জেনারেল ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, তারপরে কর্নেল সালে, তারপরে মামুন খালেদ, এরা যখন আবাহনী মাঠে এসে সবাইকে আটকে দিচ্ছে যে না কোনো ধরনের কোনো অপারেশন করা যাবে না, সবাই একসঙ্গে যাবে। তারপরে আপনার যখন কমান্ডো ব্যাটালিয়ন থেকে বলা হয় যে ঠিক আছে আমরা তো আর প্রোটোটাইপ আর্মির মতো না, আমরা স্পেশাল ফোর্স, আমরা আমাদের নিয়মে আমরা অপারেশন করতে চাই, তখন জেনারেল হাকিম বলেন ঠিক আছে আমরা একসঙ্গে যাচ্ছি। যাওয়ার পর কিছু দূর সামনে যাওয়ার পরে উনি ওনার এপিসি দিয়ে পুরো রাস্তাটা আটকে ফেলে উনি নিজেই পালায় যান। তো মানে ফিল্ডের থেকে কোনো একজন কমান্ডারের মোস্ট প্রবাবলি দিস ইজ দি ফার্স্ট টাইম ইনস্ট্যান্স যে কোনো একজন কমান্ডার ফিল্ডে সমস্ত ট্রুপস রেখে নিজেই পালায় গেছেন। এরপর যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তখন যে আমাদের মধ্যে চরম মাত্রায় একটা ক্ষোভ তৈরি হয়। আমরা সেনাকুঞ্জে যাওয়ার পরে প্রথমে জেনারেল মইনু আহমেদকে আমরা কোশ্চেন করি, আমাদের মধ্য থেকে ক্যাপ্টেন শফিক উনি বলে যে তুই এখনই ইউনিফর্ম খুলে এখান থেকে বের হয়ে চলে যা। আচ্ছা, ওই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। আমি যেটা আপনার নামের যে বরখাস্তটা এটা কিভাবে হলো? কারণ হচ্ছে ভাই আমাকে, কারণ আমরা যতটুকু জানি যে পিলখানার হত্যাকাণ্ডের পর 6-7 মাস বা 8 মাস পরে মতিঝিলে একটা ঘটনা ঘটেছিল। দৈনিক বাংলার বাণী, হ্যাঁ, তাপস সাবেক মেয়র, তাকে হত্যার অভিযোগে 3 বা 4 জন বা 5 জন এরকম সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছিল, এরকম একটা খবর আমরা দেখেছিলাম। জি, তো আপনি কি সেইটার সেই ঘটনার তার মধ্যে একজন আপনি? তো সেটা সেই আসলে ওই ঘটনাটা জানতে চাচ্ছি। আচ্ছা, ওই সন্ধ্যার যে ঘটনাটা। তো এইখানে হচ্ছে ভাই আমরা সব কয়জনই, আমরা এই 5 জন যারা ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলার জন্য সন্দেহভাজন হিসেবে আমরা অভিযুক্ত ছিলাম, তারা সবাই পিলখানাতেই ছিলাম। আচ্ছা, তো অক্টোবরে 2009-এর অক্টোবরে একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে দৈনিক বাংলার বাণী ভবনে একটা এসির কম্প্রেসার ব্লাস্ট করে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমরা সবাই কিন্তু টিভিতে দেখি যে এসির কম্প্রেসার ব্লাস্টের ঘটনা এবং একটা গাড়ির গ্লাস ভেঙেছে, কেউ আহত হয়নি। তো আমরা যখন ওইখানে থেকে করি যে এরপরে দেখা যায় যে কিছুদিন পরে এরকম একটা আসে যে বঙ্গবন্ধুর খুনিদের দোসররা এই ধরনের একটা বোমা হামলা করেছে ওইখানে। এই প্রেক্ষিতে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ, মেজর ডালিমের ভাই ভাগিনা মেজর বজলুর রশিদ মানে বজলুর স্যারের ভাই, তারপরে আরও অন্যান্য লোকদেরকে অ্যারেস্টও করা হয়। তো এরপরে যে অল অন এ সাডেন পেপারে দেখা যায় যে বলা হয় পিলখানা ঘটনার গ্রিভান্স থেকে কিছু আর্মি অফিসার এই ধরনের ঘটনা ঘটায় যে ওইখানে যে বোমা হামলা করে। তো এরপরে আমরা যারা পিলখানাতে ওইখানে 5 জন ছিলাম, আমাদের 5 জনকে ওইখান থেকে পিক করা হয় এবং এরপরে আমাদেরকে গুম করে রাখা হয়। আপনারা এক্স্যাক্টলি তখন কোথায় ছিলেন? আমরা পিলখানাতেই ছিলাম সন্ধ্যার সময়। আমি এবং ক্যাপ্টেন রাজীব,
ক্যাপ্টেন রাজীব আমার টোয়াইসি ছিল। আচ্ছা। আমরা আমি এবং ক্যাপ্টেন রাজীব কমান্ডো ব্যাটালিয়নের পক্ষ থেকে ওইখানে ছিলাম নিরাপত্তার দায়িত্বে। এরপরে মানে আপনার ফিলখানার ঘটনাটা হওয়ার পরে আপনার পুরা ফিলখানাটার দায়িত্বে আপনার আমরা আলাদা করে ছিলাম। আর্মিরা ছিল। আচ্ছা এরপরে মেজর হেলাল ছিল হচ্ছে G2 অপস। আচ্ছা এরপরে আপনার মানে ক্যাপ্টেন ফুয়াদ ছিল হচ্ছে G3 অপারেশনস। এরপরে আপনার সুবাইল ছিল হচ্ছে জেনারেল মইনুলের এডিসি। এই হচ্ছে টোটাল 5 জন যাদের কাছে আমরা আসলে টোটাল তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আমরা ইনক্লুডেড ছিলাম। আচ্ছা কোনো না কোনোভাবে ডানে থেকে বামে থেকে আমরা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে ইনক্লুডেড ছিলাম। তো আমাদেরকে ওইখান থেকে পিক করা হয়। সবার প্রথমে আমাকে পিক করা হয়, আমাকে নিয়ে যে আপনার 8 দিন আয়নাঘরেও রাখা হয়, যে বর্তমান জামানার আয়নাঘর যেটা, অর্থাৎ আগের হিসাবে আমাদের হিসাবে হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেখানে রাখা হয়। এরপরে মানে প্রায় 8 মাস আমাদেরকে রাখার পরে 5 বছর জেল দেওয়া হয় এবং নামের আগে বরখাস্ত ট্যাগটাও লেগে যায় ট্যাগ সহ এই পরে আর কি। মুক্তি পান। এবং স্টিল নাও বরখাস্ত মেজর রেজা। পরিচয় আছে। আচ্ছা হান্নান, ওই যে 25 তারিখের যে ঘটনা, আপনার বয়স তখন কত ছিল এবং সেই দিনকার ঘটনা কি আপনার মনে পড়ে? আমার বয়স তখন 21 বছর ছিল। আচ্ছা, আমি বিবিএ তাহলে ফার্স্ট আপনি সেমিস্টারে যথেষ্ট পড়তাম। mature। আর ওই দিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। আমার ক্যাম্পাস ছিল ধানমন্ডি 15-তে। আচ্ছা তো আমার বাসা ফিলখানাতে দরবার হলের পাশেই ছিল, পিছনে। তা আমি ওই দিন সকাল 8টার সময় বাসা থেকে বের হই। আচ্ছা আচ্ছা তো আসলে এই যে পিলখানাতে নৃশংসতা বলতে গেলে তো আসলে অনেক সময় লেগে যাবে। তো ওই দিন আমি পরীক্ষা শেষে 12:30 একটার দিকে আমি জানি যে পিলখানাতে এই গণ্ডগোলটা হচ্ছে। তা আমার কোনোভাবেই মাথায় ঢুকতেছিল না যে আমি তো সকালবেলা ওইখান থেকে বের হয়ে আসলাম। আর আমি এরকম তো কোনো সিম্পটম কি না, তখন কোনো সিমটম দেখেছেন কোনো আপনি? কিছুই ছিল না। আর এখানে আরও একটি বিষয় দেখেন, যদি কোনো এই হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা হবে, এটা যদি আমাদের বাবারা জানতো, বাবারা হয়তো সশস্ত্র বাহিনী বা ডিফেন্সে জব করে বিদায় ধরে নিলাম উনি অফিসে যাবে বা উনি ওই কর্মকাণ্ডে থাকবে ওই ইয়েতে। কিন্তু কোনো বাবা তো তার সন্তান, তার স্ত্রীকে বাসায় রেখে যাবে না, মানে অরক্ষিত রেখে। অরক্ষিত তো কখনোই রাখবে না। তো এর পরে আমরা জানি, পরবর্তীতে আমরা টিভিতে দেখি যে আসলে বিডিআর আর সেনাবাহিনীর চাল ডালের ডাল ভাতের মানে এরকম একটা খবর তারা কমিশনের তখন, টাকা। তো এই যে এই কমিশনের টাকা দেখেন, এখনও কিন্তু দেশবাসী এই সেনাবাহিনীর সদস্য যারা, অফিসার যারা, ওনাদেরকে এখনও মনে করে। কারণ বিগত সরকার এই জিনিসটাকে ওই সময় 2 দিনে এত বেশি পরিমাণে মানুষের ভিতরে এই আপনার জিনিসটা, ইস্টাবলিশ করেছে। আসলে এই টাকাটা কত টাকা? 2000-3000 টাকা। 2-3 হাজার কমিশনের টাকার জন্য একজন অফিসারকে এভাবে অফিসার বাদ দিলাম আমি, একজন মানুষকে মানুষ এভাবে নৃশংসভাবে হত্যা করে কিনা? তার মানে এটা সম্পূর্ণ পরিকল্পিত এটা বা এটা- একটা এটা আপনি যদি ঘটনার পুরো মোটিভ দেখেন, এটা একেবারে পরিকল্পিত। আমরা সবাই তো চাকরি করি কোনো না কোনো জায়গায়। আমি কি আমার অফিসের কোনো ডিপ্রাইভেশনের কারণে আমি আমার বসরে ধরে মেরে ফেলবো? এটা তো হতে আমি আমার পারে না। বসের ফ্যামিলির প্রতি অত্যাচার করব? আমি বসরে পুড়িয়ে ফেলবো? এই টাইপের নৃশংসতা তো কখনোই। আচ্ছা, যখন আপনি শুনলেন বাইরে থেকে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? আমার মানসিক অবস্থা আসলে আমি মানে বুঝতেছিলামই না মানে যে কোনো কিছুই মেলাতে এই টাইপের পারছিলেন তো না। হওয়ার কথা না। কারণ আমি যদি ওইখান থেকে না বের হতাম, আমি ওই দিন সকাল 8টার সময় বের হয়েছি ওইখান থেকে। তো পরবর্তীতে আমার বাবা, আমরা প্রথম 2 দিন টিভিতেই খোঁজাখুঁজি করি যে যেহেতু উনি বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল, বিডিআরের এই যে টিমটার সকল কর্মকাণ্ডে, কারণ প্রথম 2 দিন কিন্তু সব ঘটনা বা একদিনে খুব পজিটিভ ছিল। আমরা মানে দেশবাসী মনে করছে আহারে আর্মি অফিসাররা এত ক্ষতি করলো, এত ইয়ে করলো, মানে এই সিম্পিতিটা কিন্তু মানুষের ছিল। মানে পরে media যখন- দিয়ে হ্যাঁ, একটা মিডিয়া hype- দিয়ে কিন্তু এই সিম্পিতিটা ক্রিয়েট করছে। তো পরবর্তীতে আপনি দেখেন পরের দিন যখন ডেড বডি বের হওয়া শুরু করলো, তখন কিন্তু পুরো আস্তে আস্তে reverse হয়ে মানুষের গেল ঘটনাগুলো। ইয়ে চেঞ্জ হলো। আর আমরা মানে আমার বাবাকে তো আমরা ওই দিনের মানে ওই গন্ডগোলটা যখন থেকে শুরু হয়েছে, এরপর থেকে আমার বাবার মোবাইল বন্ধ ছিল। আচ্ছা, তা আমরা প্রথম 2 দিন তো টিভিতে দেখলাম যে আমার বাবাকে দেখা যায় কিনা, কারণ টিমের প্রতিনিধি হিসেবে তো ওনাকে কেন্দ্রীয় কোনো না সুবেদার কোনোভাবে যেহেতু দেখা দেখা তো যাওয়ার কথা, ওই কথা, টিমে তো হ্যাঁ। উনিও নেতৃত্ব দেওয়ার কথা। পরবর্তীতে এই 2 দিন পরে এইবার আমরা আবার খোঁজা শুরু করলাম, যে যখন পরের দিন আপনার সবাইকে বলে দিল যে ফিলখানা থেকে বের হয়ে যেতে, চলে গেল না পরের দিন। তো এরপরে আমরা মনে করলাম হয়তো কোথাও না কোথাও বের হয়ে গেছে বা কিছু হয়েছে। ঢাকায় এমন কোনো হসপিটাল নাই আমরা যেখানে আমার বাবাকে আমরা খুঁজি নাই। আমরা এইভাবে খোঁজার পরে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রের 2টা-3টা পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজতাম।
এরপরে 7 দিন পরে আমার বাবাকে আমরা ঢাকা মেডিকেলের মর্গে পাই। তখনই আমরা শিওর হই যে না, আমার বাবা মারা গেছে। এতটা সময় কেন লাগলো? উনি গণকবরে ছিল। শেষে, একেবারে শেষে যেই গণকবরটা হয়েছে, ওই গণকবরে উনি ছিল। পরবর্তীতে আমার বাবার ডেড বডি আমরা গ্রহণ করি ঢাকা মেডিকেলের মর্গ থেকে। ওইখান থেকে সবার ডেড বডি গ্রহণ করা হয়েছে। পরে 4 তারিখে আমরা আমার বাবাকে আমাদের গ্রামের বাড়িতে আমরা দাফন করি। তো এর ঘটনার ওই সময় আবার যে তখন আপনার মা বা আপনার না, আমার মা গ্রামের বাড়িতে ছিল। আমার নানা অসুস্থ ছিল, তো ওই দিনে আমার মা আবার বাড়ি থেকে ব্যাক করছে। তো আমরা তো আর পিলখানাতে আমরা ঢুকতে পারিনি, যেহেতু পুরা এলাকা সেনাবাহিনী দ্বারা কর্ডন করা ছিল, ভিতরে গন্ডগোল হচ্ছে। তো পরবর্তীতে যখন ওই যে সার্ভাইভাল অফিসাররা বের হয়ে আসলো, তখন অনেকেই আপনার বের হয়ে বলছে যে হ্যাঁ, কেন্দ্রীয় সুবেদার মেজর এই টাইপের, মানে আপনার ওনার অনেক চেষ্টা ছিল। এই আরো যারা আরো কথা শুনবো, একটা সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজও দেখে নিতে পারেন, আর সেখানে আপনাদের মন্তব্য জানাতে পারেন। তো এই পর্যায়ে আমরা মেজর রেজা বরখাস্ত আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ঘটনার পরে বিডিআর পিলখানার যে নারকীয় হত্যাকাণ্ড হলো, এরপরে সেনাকুঞ্জে একটি প্রোগ্রামে তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে একটা ব্রিফিংয়ে গিয়েছিলেন। তো সেখানে বেশ কিছু হট্টগোলের এবং কথাবার্তা আমরা শুনেছি, এবং বাইরেও বিভিন্ন অডিও লিক হয়েছিল। আসলে ঘটনাটা কি ছিল? আপনি কি ছিলেন সেখানে? আমি ওখানে ছিলাম সুমন ভাই। তো জিনিসটা হচ্ছে যে আমরা 25 তারিখ যখন আবাহনী মাঠে আমরা কোনোভাবেই আর্মির কোনো প্রকার কোনো অ্যাকশন হয় নাই, তো তখন আমরা জেনারেল মইনু আহমেদের সাক্ষাৎ চাই। 25 তারিখ 26 তারিখ 2 দিন এইভাবেই চলে। তো 25 তারিখে অগ্রযাত্রা বিল্ডিং, যেটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের ঠিক পিছনের যে বিল্ডিংটা, সেই অগ্রযাত্রা বিল্ডিংয়ে জেনারেল মইনু আহমেদ মানে মিটিং করেন। তো সেইখানে ক্যাপ্টেন শফিক তাকে চরম মাত্রায় ধরেন যে তুই এখনই ইউনিফর্ম পরে বের হয়ে যাবি, কারণ হচ্ছে আমরা ফুললি কন্ট্রোলে ছিলাম কিন্তু তুই পারমিশন দিসনি। তো এই ধরনের প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। এরপরে 26 তারিখে আবার সেনাকুঞ্জে এই ধরনের প্রচণ্ড মাত্রায় বাকবিতণ্ডা হয় জেনারেল মইনু আহমেদের সঙ্গে। আমাদের একমাত্র দাবি ছিল যে আমরা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে বসতে চাই। যেহেতু আমরা টিভি বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সাহারা খাতুন বিডিআর জওয়ানদেরকে যে দুধ, কলা এইসব খাওয়াচ্ছেন। 26 তারিখে 26 তারিখে। তো মানে যেহেতু সাহারা খাতুন যে উনি স্বরাষ্ট্র হোটেল আম্বারিনের থেকে বের হয়ে, এক্স্যাক্টলি, তো উনি বিডিআরদেরকে দুধ, কলা এইসব খাওয়াচ্ছেন। তো আমাদের মা হিসেবে তো প্রতিরক্ষা মন্ত্রী আমাদের মা, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমরাও এক্সপেক্ট করতে পারি যে আমাদের 57 জন অফিসার মারা গেছেন, তো উনি এসে আমাদের মধ্যে একটা বক্তব্য দিক। আচ্ছা, এটা আপনাদের চাই, মানে তখনকার ডিমান্ড ছিল। আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা ছিল যে প্রতিরক্ষা মন্ত্রী কেন আমাদের মাঝখানে আসছে, উনি এটার ব্যাখ্যা দিক। এক্স্যাক্টলি। তো সেই 26 থেকে 1 মার্চ পর্যন্ত উনি আসবেন, আসবেন না, আজকে আসবেন, কালকে আসবেন, এভাবে করে করে 1 মার্চ উনি আসেন। আচ্ছা, উনি 1 মার্চ যখন আসেন, প্রতিটা অফিসার লাইক এখনো পর্যন্ত আমি বলতে পারি মেজর মহসিন, তারপরে মেজর জায়দি, এরপরে আমরা কামরুজ্জামান, তো এরা আমরা খুব সুষ্ঠুভাবেই, হয়তোবা আমাদের অ্যাপ্রোচে মনে হইতে পারে যে আমরা প্রচণ্ড আবেগপ্রবণ ছিলাম, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমাদের মধ্যে কোনো প্রকার কোনো ধূর্ততা বা কোনো কিছুই ছিল না। আমরা আমাদের মনের সম্পূর্ণটুকু দিয়ে শুধু এইটুকু জানতে চেয়েছিলাম যে আপনি আমাদের মা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী,
আপনার ভাতিজা ব্যারিস্টার তাপস বা ওনারা মানে ফজলেনুর তাপস, তারপরে মির্জা আজম, তারপরে জাহাঙ্গীর কবির নানক, এরা জড়িত। আপনি আমাদেরকে শুধু এইটুকু পারমিশন দেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার। না, জড়িত এটা কিভাবে বুঝলেন আপনারা? ওকে, ওনারা যে জড়িত, তৎকালীন আমরাও তো আসলে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম। আমি নিজে ছিলাম র্যাবে, এরপরে মেজর জায়দি ছিলেন হচ্ছে ডিজিএফআইতে, তারপরে আরও অন্যান্য যারা ছিল তারা এমন না যে তারা কোনো কল রেকর্ডস বের করেননি বা কোনো ধরনের কোনো প্রিপেয়ার্ড মানে স্ক্রিপ্ট ছাড়া ওইখানে কথা বলেছে। তারা সান্তুরে প্রোগ্রাম করেছে, তারা এর আগে ব্যারিস্টার তাপস কতবার ওইখানে পিলখানার মধ্যে জুম্মার নামাজ পড়তে গেছে, কতবার মিটিং করেছে, কি কি বলেছে, সব কিছু প্রিপেয়ার করেই আমরা তারপরে আপনার মানে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, অর্থাৎ তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আমরা তখন বসেছি। তারপরে আপনারা মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়ে তারপর বসেছিলাম, এমনকি প্রত্যেকের কল রেকর্ডস সহ। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে উনি প্রচণ্ড ফিউরিয়াস হয়ে গেলেন। উনি বললেন যে তোমাদের কাছে প্রচুর পরিমাণ মিথ্যা ইনফরমেশন আছে। উনি আর কোনো কথা বলতে চাইলেন না, উনি বের হয়ে গেলেন। এবং এরপরে যারা যারা কথা বলেছে প্রতিটা অফিসারকে উনি একেবারে পিন পয়েন্টে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। ওই ঘটনার পর অনেকে আমরা শুনেছি যে অবসরে গিয়েছে, হিল ট্যাক্সে গিয়েছে, বাধ্যতামূলক চাকরি, মানে যারা সেদিন উচ্চবাচ্য করেছিলেন কথা বলেছে। এবং ডিজিএফআই সেই জিনিসগুলো নোট করেছে এবং তাদেরকে পিন পয়েন্টে বিভিন্ন প্রকার আপনার ঘটনার সঙ্গে জড়িয়ে আর্মির থেকে বের করেছে। আচ্ছা, আমরা হান্নানের কাছে যাই। ইতিমধ্যে জানেন যে আপনি তদন্ত কমিশন একটা গঠন করা হয়েছে সুষ্ঠু বিচারের জন্য বা ঘটনার পুনরুদ্ধার বা আরও এর নেপথ্যে কারা আছে। তো একজন শহীদের সন্তান হিসাবে আপনারা এই তদন্ত কমিশনকে তাদের কার্যক্রম বা অগ্রগতি কিভাবে দেখছেন আপনারা? এটা কি সন্তোষজনক কিনা বা আপনারা কিভাবে হেল্প করছেন তাদেরকে? আমি একটু বিচারিক প্রক্রিয়াটা নিয়ে বলি। আপনার এই যখন ঘটনাটি হয় 2009 সালে, তখন বিগত সরকার আপনার এই ঘটনার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল বা যাদের প্ররোচনায় বা বিদেশি উদ্দেশ্যে হোক, দেশের রাজনৈতিক উদ্দেশ্যে হোক, যে এই ঘটনার কারণে এই ঘটনাটা ঘটিয়েছে, এটিকে একেবারে ফাঁস কাটিয়ে শুধুমাত্র যারা এই ঘটনাটা এক্সিকিউশন করেছে, যারা বাস্তবায়ন করেছে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় এনে তাদের বিচারিক কার্যটা চলছিল। এটা হলো দুইভাবে করা হয়েছে। একটি হলো বিডিআরের যে সামারি ট্রায়াল, মানে বিডিআরের আইনে, আর একটি হলো আপনার আদালতের মাধ্যমে। এটা ফৌজদারি আইনে। তো ফৌজদারি আইনে আবার দুইটা ভাগ, একটি হলো হত্যা আর একটি হলো বিস্ফোরক। তো আপনার সামারি ট্রায়ালে প্রায় 10,000-এরও অধিক বিডিআর সদস্যকে বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে, চাকরিচ্যুত হয়েছে বা বিভিন্নভাবে তারা শাস্তির সম্মুখীন হয়েছে। আর হত্যা মামলায় আপনার ওইখানে হলো 850 জন, আর বিস্ফোরক আইনে হলো 839 জন। তো এই হত্যা মামলা থেকে আপনার 139 জনকে দিয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 185 জন, বিভিন্ন মেয়াদে হলো 228 জন, আর খালাস পায় হলো 283 জন। আবার দীর্ঘদিন বিগত সরকার আপনার এই যে বিস্ফোরক আইনের যে মামলাটি ছিল, এটির কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। তো এই 283 জন থেকে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অনেকে বিস্ফোরক আইনের মামলা থেকে জামিন পেয়েছে। এরা কিন্তু হত্যা মামলা থেকে এরা খালাসপ্রাপ্ত। আচ্ছা, তো এই যে ওনাদেরকে জামিন দেওয়া হয়েছে, আমাদের শহীদ পরিবারের এখানে আমাদের মানে কোনো নাই যে না এদেরকে দেওয়া হয়েছে কেন। এরা আমরা মনে করি আদালতের সিদ্ধান্ত ছিল, ওনারা এটি প্রাপ্য ছিলেন, এই কারণে ওনাদেরকে আদালত জামিন দিয়েছেন। আর এই যে এখন যে নতুন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, এই কমিশন আসলে মানে মূলত দেখবে যে কারা এই মাস্টার মাইন্ড ছিল। যেমন এই কমিশন বের করবে কেন মিলিটারি অপারেশন করতে দেওয়া হয়নি। এই মিলিটারি দেখবে, এই কমিশন দেখবে যে
পৃথিবীর সকল জায়গায় আপনি দেখবেন যে মিলিটারি কু যখন হয়, আপনার সশস্ত্র যখন কোনো আন্দোলন বা কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু এটা আপনার মিলিটারি নিয়ম কানুনে হচ্ছে এটাকে করে। কেন ওই সময় আপনার এটাকে পলিটিক্যালি সমাধান করতে গেল? পলিটিক্যালি সমাধান করতে গিয়ে কি হলো, 57 জন অফিসার কিন্তু 2 দিন ধরে ওইখানে ফিলখানাতে এই 2 দিন কিন্তু ওনাদেরকে মেরে ফেলা হলো। এটা একমাত্র এই পলিটিক্যাল সমাধানের মানে পলিটিক্যাল পথ বেছে নেওয়ার কারণে কিন্তু এই হত্যাকাণ্ডটা এত বেশি বড় হয়েছে। এটা যদি আপনার মিলিটারি অপারেশন হইতো তাহলে এটা আধা ঘন্টাতে কিন্তু শেষ হয়ে যেত। আপনি দেখেন অনেকে কিন্তু একটা জিনিস বলে যে যদি মিলিটারি অ্যাকশানে যেত তাহলে ওইখানে অনেক রকমের হত্যাকাণ্ড হতো। আপনি দেখেন মিলিটারি যারা আপনার এই অপারেশনটা করতো, তা আঙ্কেল আরও ভালো বলতে পারবে, আপনার একেবারে স্পেসিফিক সুনির্দিষ্ট 10 ইঞ্চির ভিতরে কিন্তু আপনার একজন মানুষকে মানে কি বলে যে ঘায়েল করার জন্য ওই অপারেশন ওনারা ওইভাবে জানে। এই যে এই পলিটিক্যাল অপারেশন কেন করা হলো এই জিনিসটাও বের হবে। আর আজকে আপনারা দেখেছেন যে সেনা প্রধানের একটি বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেনা প্রধান কিন্তু বলেছে যে যাদের আগে বিডিআরের আইন এবং আদালতের মাধ্যমে যাদের যে বিচার প্রক্রিয়া ছিল এটি ওই অবস্থায় চলবে, কিন্তু পরবর্তীতে আবার এই কথা বলেছেন উনি যে বলেছেন যে নিজেরা কাদা ছড়াছড়ি করলে যাতে বিপন্ন না, হবে। এটা কিন্তু অন্য জিনিস বলেছে। হ্যাঁ, কিন্তু আর এই ঘটনার সাথে উনি কিন্তু বলেছে যে কমিশন, এই স্বাধীন তদন্ত কমিশন বের করবে এটার মাস্টার মাইন্ড বা এটার পিছনের কারা ছিল, কিভাবে ছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক মণ্ডলীর সময় হলো একটা বিরতির। ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার। তো আমরা বিরতির পর আবার ফিরে আসছি, একটু আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা আজকে আপনারা জানেন যে সেনাপ্রধান রাওয়া ক্লাবে একটি বক্তৃতা দিয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি বলবো। তো তিনি সেখানে বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নাই। এবং তিনি সামনের যেই তদন্ত কমিশনের মাধ্যমে যে নতুন মাস্টারমাইন্ড কারা আছেন সেটি বের করার, তাদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এখানে উনি ওই যে হত্যাকাণ্ডর বিষয়টি যে বিডিআরের যে বিচারটা হচ্ছে, আপনার বিডিআরের আইনে একবার বিচার হয়েছে, এরপরে এখন আদালতে যে বিচারিক কার্যক্রমটা চলমান, উনি কিন্তু ওইটাকে ইন্ডিকেট করে বলেছে যে বিচারিক প্রক্রিয়া নষ্ট করা যাবে না। কিন্তু যারা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল বা আরও যারা বাদ পড়েছে, নেপথ্যে যারা ছিল বা বিভিন্নভাবে আরও যারা ইনভলভ ছিল, তাদেরকে স্বাধীন তদন্ত কমিশন তদন্তের মাধ্যমে বের করে তাদেরকেও কিন্তু এই প্রক্রিয়ার মাঝে নিয়ে আসবে। উনি কিন্তু বলে নাই যে শুধুমাত্র পিলখানাতে যারা বিডিআরেরা হত্যাকাণ্ডে ছিল বা ঘটনায় ছিল শুধু তারাই দোষী। এরপরের কথাটা কিন্তু আর ওইভাবে গুরুত্ব সহকারে কেউ বলছে না। উনি কিন্তু বলেছে যে এরপরেও যারা ইনভলভ ছিল, যাদের বিভিন্নভাবে এই ঘটনাটিকে যারা বিভিন্ন রূপ দিয়েছে, যেমন আপনি দেখেন 1985 সালে আনসারের যে ঘটনাটি, এটি কিন্তু তখন জিয়াউর রহমান আপনার সামরিক 1985-তে 85 সালে তো জিয়াউর রহমান উনি তখন সেনাবাহিনীতে ছিলেন। 1985-তে তো না, উনি তো 81 সালে তো মারা গেছেন। আচ্ছা, যাই হোক, আনসারের ঘটনাটি যত সালেই হোক তখন জিয়াউর রহমান কিন্তু আপনার তাই না, এটা 92 বোধহয়, আপনি 92 কথা বলছেন বোধহয়। না, এটা আনসারের ঘটনা কিন্তু আনসার বিদ্রোহের একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, জি জি, ওটা কিন্তু যাই হোক, ওটা তখন হ্যাঁ তখন 92 সালে ওটা কিন্তু আপনার সামরিক কায়দায় কিন্তু এটাকে থামানো হয়েছে। হয়তো আমার ইনফরমেশন ভুল হইতে পারে যে কার সময়ে, কিন্তু এটাকে পলিটিক্যালি না গিয়ে সামরিক কায়দায় কিন্তু এটাকে কন্ট্রোল করা হয়েছে। তো এই যে স্বাধীন তদন্ত কমিশনের কারণে কেন অপারেশনে যাইতে দেওয়া হয় নাই, কেন মিলিটারি অ্যাকশানে যায় নাই, কেন পলিটিক্যালি গেছে, কেন তাদেরকে বের হইতে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। আচ্ছা, মেজর রেজা বরখাস্ত, আপনার কাছে জানতে চাই যে এই যে আসলে এই এত ডিলে হচ্ছিল কেন? এটার কি কোনো উদ্দেশ্য ছিল বা এটা কি কোনো ছকে এই ডিজাইনটা করা ছিল? আপনার এখন কি মনে হয় এত বছর পরে? কারণ একটা ঘটনার পর আরেকটা যেভাবে আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে এটা একটা মানে এটার যোগসূত্র অনেক গভীরে।
সেই বিষয়ে যদি সুমন ভাই ধন্যবাদ। আসলে মানে পুরো প্রক্রিয়াটা কেন ডিলে হচ্ছিল এটা আসলে আমাদেরও কোশ্চেন ছিল। তো আপনাদেরও আসলে সহকর্মী সাগর রুনি যে মার্ডার হয়েছে এটাও আসলে এই পর্যায়ে এসে আপনারা হয়তো বা জানতে পারছেন যে পিলখানার কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন তাদের কাছে ছিল। তো পুরো প্রক্রিয়াটাই আসলে ছিল বিগ একটা স্টেটমেন্ট, মানে এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্র। তো আমরা ওই পর্যায়ে আসলে এই ধরনের এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্রের সঙ্গে আসলেই নিজেরা কনভার্সেন্ট ছিলাম না, যে কারণে হয়তোবা এই পরিমাণ রিপারকেট করেছিলাম বা মানে যে পরিমাণ প্রতিবাদ করা দরকার আমরা সেই পরিমাণ করার কারণেই কিন্তু আজকে লাইফের 15টা বছর এইভাবে করে জীবন থেকে চলে গেছে। আমি আমার 5 বছর জেল খেটেছি, মানে বাংলাদেশের 5টা জেলে আমাদেরকে 5 জনকে পাঠিয়েছে। তারপরে বের হওয়ার পরে প্রতিটা মুহূর্ত এই 5ই আগস্টের আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তের খবর ডিজিএফআই, তারপরে আপনার ডিবি, এসবি এবং অন্যান্য সমস্ত ইন্টেলিজেন্স অর্গানাইজেশন নিয়েছে। তো এইখানে আসলে ডিলে কেন হয়েছে, এই পুরো প্রক্রিয়াটার পিছনেই আসলে টোটাল এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্রই জড়িত। মানে এটার মানে মাস্টারমাইন্ড আপনার বলতে চাচ্ছেন যে অনেক উপরে বা অনেক গভীরে? যদি আপনি বলতে চান যে এইটার আসলে গভীরে কি আছে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটার গভীরে আসলে মানে আমাদের ধরেন সুমন ভাই, এই প্রসঙ্গে আমি একটু যে বলি সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি আজকে একটি বাণী দিয়েছেন 25 শহীদ সেনা দিবস উপলক্ষে। তো সেখানে তিনি বলেছেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেক বছর জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। তা আপনার যে বক্তব্য আর ওনার যেই স্টেটমেন্ট, আসলে এই সব বিষয়গুলো কিন্তু সবাই কম বেশি গেস করতে পারছে, তাই তো? তো এবং তিনি বলেছেন যে এটা সুবিচার, এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। ওকে, ধন্যবাদ সুমন ভাই। জিনিসটা হচ্ছে যে আপনার পুরো প্রক্রিয়াটা যেভাবে সংগঠিত হয়েছিল, আসলে এইখানে আপনার অনেক বড় বড় এস্টাবলিশমেন্টের অনেক বড় বড় সেগমেন্ট এখানে জড়িত ছিল। তো আমরা যারা নিচু পর্যায় থেকে অবজার্ভ করেছিলাম, সেই পর্যায় থেকে আসলে আমাদের পক্ষে প্রিটি ডিফিকাল্ট যে এই জিনিসগুলোকে আপনার স্ক্রুটিনাইজ করা। তো আমরা তখন আপনার এখানে আমি একটু অ্যাড করি, এটা কি কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল? অবশ্যই একটা গোয়েন্দা ব্যর্থতা ছিল। টোটাল এত বড় একটা মাস্টার প্ল্যান কেউই জানতে পারলো না বিষয়টা। সুমন ভাই, এখানে গোয়েন্দা ব্যর্থতার চাইতে টোটাল গোয়েন্দা সফলতাও আপনি বলতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্রকে সফল করার জন্য গোয়েন্দা সফলতাও আপনি বলতে পারেন। বিশেষ করে যখন আপনার দেশের একটা এত বড় একটা সুশৃঙ্খল বাহিনীকে আপনি ফুললি ডিস্টেবিলাইজড করতে চান, তখন আপনাকে টোটালি পুরো জিনিসটাকে অর্গানাইজ করে আপনাকে এই জিনিসটাকে করতে হবে। আচ্ছা, হান্নান, আপনার কাছে আমি একটু একটা জিনিস অ্যাড করি। ওই যে আপনি প্রধান উপদেষ্টার একটি বিষয় বললেন, এটি আপনি দেখেন যে জাতি তো বিভ্রান্তিতে আছে। আপনি বলতেছেন যে এত বছর যে এটি ডাইল বাতের একটি ইস্যুকে কেন্দ্র করে বিপদগামী সৈনিকরা আপনার অফিসার মেরে ফেলছে। এটা কি ভুল বুঝাবুঝি? এটা তখনকার সময়ে যারা আমাদের গণমাধ্যমেরও দায় আছে। আপনারা জানেন যে আমরা শহীদ পরিবারেরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আমরা অভিযোগ দায়ের করেছি। করেছি যে 58 জন, আমরা শেখ 58 হাসিনা সহ জনকে 58 জনকে আপনারা ইয়ে করে, আসামি তো করেছেন। ওইখানে আপনার গণমাধ্যমের আপনার মুন্নি সাহা সহ আপনার আরো কয়েকজনের নাম আছে এখানে, যারা শুধু নিউজ করেছে যে সে তো দায়ী না, মানে তাদের পক্ষে যার হাউসটাও নিউজ পাবলিশ করেছে সেও কিন্তু দায়ী। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এরকম করে আপনার তখন শেখ হাসিনা সহ আপনার 58 জনকে আপনারা 58 আসামি জনকে করেছেন। আমরা বিবাদী করে আমরা অভিযোগ কি দায়ের অবস্থা? করেছি। তো এটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি আলাদা বিষয়, আর তদন্ত কমিশন কিন্তু আলাদা বিষয়। ট্রাইব্যুনালের মতো কাজ করছে। আমরা আশাবাদী, যেহেতু আপনার 15 বছর পরে কিন্তু এই প্রক্রিয়াগুলো ভিন্নভাবে শুরু হয়েছে, তো ইনশাল্লাহ মানে ভালো হোক খারাপ হোক অন্ততপক্ষে কিছু তো হবে। মানে অনেক বেশি আশাও করছি না, আবার একেবারে আশা আমরা ছেড়েও দিচ্ছি না, কারণ এই দেশের মানুষ, এই দেশের মানে একেবারে সব মানুষ একটি রেজিম ছাড়া সবাই চায় যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচারটি হোক। কিন্তু যে 57 জন চৌকস সেনা কর্মকর্তা যাদের আমরা হারিয়েছি, তাদের তো আমরা আর ফেরত পাচ্ছি না, বা তাদের আমরা যে শুধু অফিসার হারিয়েছি তা না, আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়েছি, রাইট, আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে দুর্বল অনেক করেছি, কিছুই আমরা হারিয়েছি, আমরা অনেক অনেক কিছুই কিছুই আমাদের হারিয়েছি। জীবন থেকে আর হারিয়ে গেছে। এই পিলখানার ঘটনাটির মধ্য দিয়ে আমরা কিন্তু গত 15 বছর এই ফেসিজমের আওতায় ছিলাম। আমরা, আপনি যদি শুধু অফিসার হারিয়েছি বা একই সাথে আসলে এটার ফলে অনেক কিছুই আমরা হারিয়েছি। আমাদের গণমাধ্যম তার সক্রিয়তা হারিয়েছে, আমাদের যে সীমানা সেটা দুর্বল হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আসলে আমরা একটা নাজুক পরিস্থিতিতে পড়ে গেছিলাম। তো সর্বশেষ মেজর রেজাউল করিম, যদি সংক্ষেপে বলেন আপনাদের এই যে এক্সপেকটেশন, এই যে বিচার বা তদন্ত কমিশন নিয়ে সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ সুমন ভাই। আসলে এই শেষের এক্সপেকটেশন জিনিসটা আসলে অনেক বড় আপেক্ষিক একটা ব্যাপার। অর্থাৎ আজ থেকে 2 দিন আগে আমি নিজে একটা স্বপ্ন দেখি। জিনিসটা হচ্ছে, সংক্ষেপে বলতে হবে, সময় একদম সংক্ষেপেই বলছি ভাই। তো আমার ঘরের নিচে বিশাল বড় একটা মানে কিংকোবরা, তো সে অনেক বেশি মানে বাচ্চা প্রসব করেছে, এবং পুরো জায়গায় প্রতিটা ঘরের প্রতিটা কোণাতে মানে 2 থেকে 3টা করে বাচ্চা সে রেখে সে তার মতো চলে গেছে। তো এই পর্যায়ে যে আমার কাছে ফিল হয় সকালে ওঠার পরে, যে আসলেই আওয়ামী লীগ তাদের প্রতিটা সাপকে বাংলাদেশের এই পুরো ঢাকা শহরের প্রতিটা পয়েন্টে পয়েন্টে রেখে গেছে, এবং যে কোনো মুহূর্তে তারা বড় ধরনের যে কোনো ধরনের পরিকল্পনা করতে পারে। এই প্রসঙ্গটা আসলেই কেন সুমন ভাই এনেছি, যে গত 15 বছর ধরে আমরা যে মাত্রায়, অর্থাৎ আওয়ামী লীগের প্ল্যান ছিল 2041 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তারা এই ক্ষমতায় থাকা, সেজন্যই তারা প্ল্যান করে, রাইট। তো আর দিতে পারছি না রেজা ভাই, সময় অলমোস্ট শেষ। তো একটি মন্তব্য এসেছে যে আমরা এই বিডিআরকে কেন বিদ্রোহ বলা হয়েছিল। তো আপনারা জানেন যে বিদ্রোহ কথাটা বলে জিনিসটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা ছিল। তো এতদিন পরে এই দেশের জনগণ বুঝতে পেরেছে, তারাও সঠিক জিনিসগুলো জনগণের কাছে আসবে। আপনার আগস্টের আগে কিন্তু তারা এটার ন্যারেটিভটা আমাদের কাছ থেকে আমরা বলারই সুযোগ ছিল। আপনাদের দুজনকেই অভিনন্দন, আপনাদের কৃতজ্ঞতা যে আমাদের সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আশা করছি আবার দেখা হবে। ধন্যবাদ।